বিক্রমপুরের ঐতিহ্যবাহী খুদের বউয়া ভাত। পুরনো দিনের হারিয়ে যাওয়া সেই খুদের ভাতের স্বাদ। অথেন্টিক রেসিপিতে খুদের বউয়া ভাত। সামান্য তেল, পেঁয়াজ, মরিচের মিশ্রণে যে এত টেস্টি হয় আগে জানতাম না। এর সাথে কয়েক পদের ভর্তা থাকলে জমে ওঠে এই সুস্বাদু খুদের ভাত। আসসালামু আলাইকুম, আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। নানি দাদিদের হাতে সেই পুরনো খুদের ভাতের স্বাদটা আপনাদের সামনে তুলে ধরলাম। আসলে সেই পুরনো দিনের স্বাদটা মানুষ ধীরে ধীরে ভুলতে চলেছে। এখন আর সেই স্বাদটার কথা মানুষ মনেই করে না। এত সুন্দর যে হয়, এতটা মজাদার ও টেস্টি হয়, আগে কখনোই জানা ছিল না। বিক্রমপুরের একজন স্যার, তার মুখে শুনেছি যে এইটার স্বাদ এত ভালো, তবে আমার আগে কখনো জানা ছিল না। স্যারের মুখের কথার উপর ডিপেন্ড করে আমি কিন্তু এই রান্নাটা করেছি। স্যারের বাড়ি যেহেতু বিক্রমপুরে, স্যার কিন্তু একজন কবি জয়নুল আবেদিন জিসান। স্যারের মুখে আমি অনেকবার শুনেছি সে নাকি এইভাবে রান্না করে খেয়েছে। যেহেতু তার বাড়ি বিক্রমপুরে, তো সে তো জানেই। তো তার মুখের কথার উপর ডিপেন্ড করে আমি কিন্তু রান্না করেছি। আমি কিন্তু আগে কখনো খাইনি, আগে আমি নিজেও জানতাম না। সামান্য চাউলের যে খুদ থাকে, ওই খুদ এবং মরিচ আর পেঁয়াজ, লবণ, 1 চিমটি হলুদ, পরিমাণ মতো লবণ, এইটার যে এত পরিমাণ স্বাদ আপনারা বুঝতেই পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে না ট্রাই করবেন। আপনি নিজে যখন ট্রাই করবেন অবশ্যই বুঝতে পারবেন। আমি খুদের চাউলগুলা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে একটা কড়াই চুলাতে দিয়ে কড়াইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে তেল দিয়েছি, এর মাঝে দিয়েছি বেশি করে পেঁয়াজ। এই খাবারের মূল টেস্টটা হচ্ছে তেল আর পেঁয়াজ। আপনি যতটা পেঁয়াজ দিবেন, যতটা পেঁয়াজ আপনার প্রয়োজন তার থেকে দ্বিগুণ পরিমাণ পেঁয়াজ আপনি দেওয়ার চেষ্টা করবেন এবং তেলের পরিমাণের থেকে সামান্য একটু বেশি দিবেন। পেঁয়াজ আর মরিচটা একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবেন। এরপরে চাউলটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। চাউলটা এমনভাবে আপনি ভেজে নেবেন যাতে করে একটা চাউল আর একটা চাউলের গায়ের সাথে না লেগে যায়। যখন একদম একে অপরকে ছেড়ে দিবে চাউলটা, এমন মুহূর্তে এসে আপনি পানি দিয়ে দিবেন। আপনার চাউল ভাজাটা যতটা ভালো হবে, যতটা সুন্দর হবে, আপনার রান্নাটা কিন্তু ততটা সুস্বাদু এবং ঝরঝরা হবে। খাবার যদি হাতে লেগে যায়, ওই খাবারটা কিন্তু খেয়ে মনও ভরে না, তৃপ্তিও হয় না। আপনি যখন একটা খাবার খাবেন আপনার হাতে লাগবে না, খুব সুন্দর ঝরঝরে আপনার মন মতো হবে, তখন কিন্তু খুব ভালো লাগবে। তো এই কারণেই চাউলটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সামান্য 1 চিমটি হলুদ দিয়েছি। এতেই যে কালারটা আসছে সেটা অনেক ভালো ছিল। বেশি হলুদ দেওয়া যাবে না, এতে করে দেখা যাচ্ছে হলুদের ঘ্রাণ আসতে পারে। অনেকে হলুদের ঘ্রাণটা পছন্দ করে না বা তার কাছে ভালো লাগে না। এখানে কিন্তু ভাজা যখন হয়ে যাবে, চাউলটা যখন ভাজা হয়ে যাবে, তখন আপনি পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আগেই লবণ দিবেন না, এতে করে চাউলটা যে ধুয়েছিলাম, কিছুক্ষণ ভিজিয়ে রাখা ছিল, সেখান থেকে কিন্তু শুরুতেই পানি ছেড়ে দিবে। এতে করে ভালোভাবে ভাজা যাবে না। ভাজা যখন শেষ হয়ে যাবে, এই মুহূর্তে এসে আপনি পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। চাউলটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আপনি পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আপনার 250 গ্রাম চাউলে 500 গ্রাম পানি দিবেন, মানে আধা লিটার পানি দিবেন। 250 গ্রাম চাউলে আধা লিটার পানি দিবেন, মানে দ্বিগুণ। যতটুকু চাউল দিবেন তার থেকে দ্বিগুণ পানি দিবেন। পোলাও চাউলের মতো, এতে করে আপনার ব্যালেন্সটা ঠিক থাকবে।
এর সঙ্গে সঙ্গে আমি করে নিয়েছিলাম কয়েক ধরনের ভর্তা, রসুন মরিচের ভর্তা, কালিজিরা ভর্তা, মেথি ভর্তা, পটলের চোখলা ভর্তা। মাশাআল্লাহ বেশ ভালো লেগেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।